নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আবারও এসে গেছি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। এই সপ্তাহে থাকছে আপনাদের জন্য একটি বিশেষ গল্প, যেটা কিনা আপনারা অনুরোধ করেছিলেন বহু দিন ধরে, এবং অবশেষে আমরা সেই গল্পটি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই সপ্তাহে থাকছে আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ক্যানভাসার কৃষ্ণলাল। চলুন শুরু করা যাক আজকের গল্প। আর আপনারা শুনছেন উইকেন্ড টেলস, প্রেজেন্টেড বাই ধুলোবালি। চাকুরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকুরি ধরিয়া রাখিতে পারিল না। সকাল হইতে রাত 10টা পর্যন্ত টিনের সুটকেস হাতে শিয়ালদা হইতে বারাসাত এবং বারাসাত হইতে শিয়ালদা পর্যন্ত তাঁতের মাকুর মতো যাতায়াত করিয়াও ও ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, বাত, বেদনা, ফুলো, কাটা ঘা, পোড়া ঘা, দাঁত কনকনানি, এক কথায় যত রকম বাত শুলানি কামড়ানো আছে সব এক নিমেষে চলে যাবে। আজ 24 বছর এই লাইনে। ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করেছেন, সকলেই এর গুণ জানেন। বলিয়া চিৎকার করিয়াও চাকুরি রাখা গেল না। সেদিন বসু মহাশয় অর্থাৎ ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, বালমশাই, কাল রাত্রে ক্যাশ জমা দেননি কেন? আগে অনেক রাত হয়ে গেল তো, আর খুলনার ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি। খুলনার ট্রেন 10টা 21-এ আসে। আমি 11:30 পর্যন্ত অফিসে বসেছিলাম শুধু আপনার জন্য। নিতাই দুবার স্টেশনে দেখে এলো ট্রেন রাইট টাইমে এসেছে, লেট 1 মিনিটও ছিল না। আগে বড়বাবু, শরীরটা কাল বড়ই। ও আপনার পুরনো কথা মশাই, এ কথা আর শুনবো না আজ। যাকে ক্যাশ এনেছেন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখের দিকে চাহিল, বলিল, ক্যাশটা আনি গে যাই। না, আসলে একটু মুশকিল হয়েছে। আচ্ছা, আসি। যান, আসুন। কৃষ্ণলাল তবুও দাঁড়াইয়া আছে দেখিয়া নৃত্যগোপাল বাবু বলিল, কি হলো? আগে ও বেলা দেব, ওটা বাসায় এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি যার সঙ্গে থাকি আর কি। আপনি কোথায় ছিলেন? আমি একটু বেড়াতে বার হয়েছিলাম, ওই গোলদিঘির দিকে। যত সব বাজে কথা আপনার, আমি বিশ্বাস করি নে। আর কেন করি নে তাও আপনি জানেন। রাত 10টা পরেই ক্যাশ এনে জমা দেওয়ার কথা। আপনি মশাই বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে, জানেন না যে ক্যাশ তক্ষুনি জমা দেওয়ার নিয়ম আছে? আগে 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 এরকম আরো কতবার হয়েছে বলুন দেখি? আপনার কথার উপর বিশ্বাস করা যায় না আর। বড়ই দুঃখের কথা, আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করে এসেছি আমরা। কিন্তু এবার আর নয় মশাই। আপনি এ মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন অফিস খুললে, কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেবেন। যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই। নৃত্যগোপাল বাবুকে সে যথেষ্টই বলিয়াছিল। নৃত্যগোপাল বাবুর বড় কর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল। শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যুপথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, বাধা ধরা। সুতরাং চাকুরি গেল। তখন বেলা 2:30। সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরির ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে। স্নানাহার পর্যন্ত হয় নাই। 25/2 রামনারায়ণ মিত্র লেনে ঢুকিয়াই যে টিনের চালওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠকোঠার ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের সাধারণ স্নানাগার নির্মিত হইয়াছে, তারই পশ্চিম করে 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাস। কৃষ্ণলাল ঘরে একা থাকে না। ছোট্ট ঘরে 3টি ময়লা বিছানা মেঝের উপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইতেছে, আর একজন রুমমেট ট্রামের কন্ডাক্টর। 4:30টার পর সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘণ্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল,
এত বেলায়? বেলায় তা কি হবে, চাকরিটা গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা? কত করে বললুম বড়বাবুকে, তা শোনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো? কিন্তু হয়েছিল কি? আরে ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল বলে তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, কিন্তু তাহলে এখন উপায় কি? দেখি, কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের এক দোর বন্ধ তো হাজার দোর খোলা, আমাদের অন্ন মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীনকুণ্ডু লেনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, গোলাপি, ও গোলাপি। তাহার সারায় যে বাহির হইয়া আসিল, সে বর্তমানে রূপ যৌবনহীনা প্রৌঢ়া, পরনে আধময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে গাছ কয়েক কাঁচের চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি, মাথার চুলে পাক ধরিয়াছে, গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে ৩০ বছর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল আর এখন তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত। জলের মতো পয়সা আসিতে লাগিল। এই নবীনকুণ্ডু লেনেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতেও কাঁচা পয়সা। গোলাপির তখন বয়স ১৬ কি ১৭। রূপ দেখিয়া রাস্তার লোক চমকিয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতেই নবীনকুণ্ডু লেনের নৈশ অধিবাসী। কতকালের কথা, গোলাপির ঘরে মেহগনি কাঠের দেরাজ হইল, ঘরের দেওয়ালে বিলম্বিত বড় বিলিতি কাঁচ বসানো আয়না হইল। সেকালে প্রচলিত ম্যাকাসার অয়েলের শিশিরের পর শিশি ভিড় জমাইয়া তুলিল। বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে। প্রতিদিনের আয় ৩ টাকা বা ২.৫ টাকার নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমায় প্রায়ই বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না। আর তা তেমন কপাল কি এই এক বাড়িতে ৩৬ জনার সঙ্গে? কেন মা, আপনার ভাবনা কি? কালই ঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়ার মধ্যে হবে বলো? এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে, ২০ কি ২৫? ৩০ টাকায় একখানা ভালো বাড়ি আছে এ পাড়াতে, তাহলে তাই না হয়? হ্যাঁ হ্যাঁ, এ আবার আমায় জিজ্ঞেস করতে হয় মা? গোলাপিরা নতুন বাড়িতে উঠিয়া আসিল। বড় পাঁচি বলিল, একটু রয়ে শয়ে নিস বাবা, দেখিস যেন আবার দড়ি না হেরে। খুব বরাত তোর যা হোক গোলাপি। আর আমাদের এই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গেলাসে খুলে রাখেন। কদিন বললাম একখানা ঢাকাই শাড়ি আর একটা বাজা ঘড়ি দাও দেওয়ালে টাঙানোর, তা বুড়ো মরা আজ ৭ মাস ঘুরুচ্ছে। আজ এলে হয় একবার, ওর দাঁত খুলে জলের গেলাসে ডুবিয়ে রাখা বের করে দেব। শুধু বাড়ি, গোলাপির টেবিল হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোন সুখ গোলাপির বাকি ছিল? প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যেসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছরের পর বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখে স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠা দেখিয়া তাহার মা একদিন নবীনকুণ্ডু লেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমালোকে প্রস্থান করিল। অমন জাঁকের শ্রাদ্ধ এ অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল। কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরায়ও নতুন নতুন ক্যানভাসারে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার,
এখন তাহার মধ্যে ভাগ বসিল, পূর্বের সচ্ছলতা কমিতে লাগিল। তারপর 10-12 বছর কাটিয়া গিয়াছে। এই 10-12 বছরে সুন্দরী গোলাপী কুরূপা প্রৌঢ়াতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে পূর্বের বাড়িটিতে থাকিতে হয়। তবুও কৃষ্ণলালের যাহা কিছু উপার্জন এইখানেই তাহার সদ্ব্যয়। গোলাপীও তাহা বোঝে। এই 30 বছরের মধ্যে সে কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপী, চাকরিটা গেল। গোলাপী বিস্ময়ের সুরে বলিল, সে কি গা? বড়বাবু রাগ করেছে, কাল ক্যাশ জমা দেয়নি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এই দোষ এখনো গেল না। তা ওরা তোমায় রাখে কেমন করে? কাল কোথায় গিয়েছিলে? সে খরচ নয় গোলাপী, দক্ষিণেশ্বরে সেদিন যাওয়ার দরুন দেনা ছিল, মনে নেই? কাবুলির কাছ থেকে টাকা নেইনি। রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দাও। শেষে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয় পড়ে দিয়ে দিলাম টাকা। কাবুলির দেনা হজম করা কঠিন। তা নাও, বেশ হয়েছে। এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার অদ্দেষ্টে ঝিগিরি নাচছে, সে তো দেখতেই পাচ্ছি। তখন বললুম, পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘরদোর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাবু কলকেতে আর কলকেতে। কলকেতে ছেড়ে আমি থাকতে পারবো নি। এখন থাকো কলকেতে, কে তোমায় এখানে খাওয়ায় দেখি। জুটে যাবে, বেকানেই জুটে যাবে, অত ভাবনার কারণ নেই। তোমার এ বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য বসে আছে তো, এখন কি আর তোমার হাত পা নেড়ে বক্তৃতা করবার গতর আছে নাকি? দেখবি গোলাপী, ভদ্র মহোদয়গণ, এই সেই বিখ্যাত আদি ও অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল। ইয়া ব্যবহারে সর্বপ্রকার বাত, বেদনা, মাথা ধরা, দাঁত কনকনানি, কাউর ছুলি কাটা ঘা, পোড়া ঘা। গোলাপী হাসিতে হাসিতে বলিল, থাক গে গোসাই থাক, আর বিদ্যে দেখাতে হবে না। সবাই জানে তুমি খুব ভালো বক্তৃতা দিতে পারো। আহা, কি হাত পা নাড়ার ছিঁড়ি, যেন থিয়েটারের অ্যাক্টও করছেন। তাহলে বল, চাকরিতে নেবে কি না? নেবে না আবার? 100 বার নেবে। আমি যাই, ঝিগিরি করে নিজের পেট চালাবার চেষ্টা করি। নিজেই খেতে পাবে না, তা আমায় আর খাওয়াবে কোত্থেকে? কি অদ্দেষ্ট নিয়ে যে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপী বলিল, বসো, দুটো মুড়ি টুড়ি মেখে দি, খেয়ে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল, বলিল, তাহলে বক্তৃতা এখনো দিতে পারি, কি বলো? নেও, আর আদিক খেতে কাজ নেই, দিতে পারো তো। সত্যি কথা যদি বলি তাহলে তো পুয়া ভারী হয়ে যাবে। কি বলো না গোলাপী, বলতেই হবে। তোমার মতো অমন কারো হয় না। আমি তো কতই দেখলাম, দাঁতের মাজনের, ওষুধের ফেরিওয়ালা আমাদের এই গলির মুখে হারমোনিয়াম গলায় বেঁধে নেচে নেচে বক্তৃতা দেয় পোড়া মুখোরা। কিন্তু সেসব ফেরিওয়ালা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগের সুরে বাধা দিয়া বলিল, কিসের সঙ্গে কিসের তুলনা? তোকে নিয়ে আর পারি নে বাপু। তারা হলো সব ফেরিওয়ালা, আমরা হলুম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে গান গেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নেচে বেড়ায়, আমরা কি সেই দলের? অপমান হয়, ও কথা আমাদের বলোনি। যাক যাক, ভুল হয়ে গেছে আমার। তুমি এখন ঠান্ডা হয়ে বসো, চা খেয়ে নাও। গোলাপীর মন আজ বেশ খুশি। কতদিন পরে যেন যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালো ছেঁড়া পর্দাটা কে টানিয়া সরাইয়া দিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসো, অবশ্যই খেয়ে যেও। এই বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন? আমায় কিছু দিতে হবে না এখন। ওই সোনা বেদেনের ঠাকুর বাড়িতে একটা ঝিয়ের দরকার, সকাল সন্ধে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব।
তা তোমায় বলাও যা, না বলাও তাই। তুমি কি আর আসবে? তোমায় চিনি না আমি। কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো, তোর রোজগারে এইবার খাই দিন কত, সে স্বাদ আমার আছে অনেক দিন থেকেই। আচ্ছা, তাহলে এখন আসি, ওবেলা হয়তো আসবো সন্ধ্যের পর। তাহার পর 1 মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলালের আর আসিল না। সুখের দিনে গোলাপিকে সে অনেক দিয়েছে, এখন দুঃখের দিনে বসিয়া বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে, তেমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপিও প্রৌঢ়া, ঝিগিরি ভিন্ন, এখন তার আর কোনো উপায়ও নাই। মেসের ভাড়া বাকি পড়িয়াছিল 2 মাসের। মেসের অধ্যক্ষ কৃষ্ণলালকে ডাকিয়া বলিল, কি কৃষ্ণবাবু, আমাদের রেন্টার কি হবে? আগে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন, চাকুরিটা গেল, হাতে কিছু নেই, এ অবস্থায়। ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে, সেটাও তো দেখতে হবে। 2 দিন সময় নিন, তারপরে আপনি দয়া করে সিটটা ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখছি। কৃষ্ণলাল পড়ল মহা বিপদে। একে খাইবার পয়সা নাই, তাহার উপর মাথা গুঁজিবার যেটুকু জায়গা ছিল তাহাও আর থাকে না। 3 দিন কাটিয়া গেল। 2-1টি পূর্বপরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া 2-4 আনা ধার লইয়া পাইস হোটেলের ডাল ভাতে কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করিয়া এই 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সায় ছাতু বা মুড়ি সারাদিনে, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না। তাহার পরে পেট পুরিয়া জল, কলের নির্মল জল। মেসে ম্যানেজার আবার ডাক দিলেন, বলিলেন, কিছু হলো? আগে এখনো ভাবছি। আমার লোক এসে গিয়েছে, কাল মাসের পয়লা। 2 মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেরও কি দিতে হবে? আমি ছাপোষা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নাই। পরদিন সকালেই জিনিসপত্র সমেত কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথায় পাওয়া যায়? গোলাপি অনেকবার মেসে খবর লইয়াছে। মধ্যে একদিন 2 ঘণ্টা মেসের বাহিরে ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল। এখন গোলাপির বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাহিবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। মেস হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল। বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহরিটোলা স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্থানি ফেরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল 1 পয়সায় একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি এই সময় পাইলে হইত। এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে রুমাল বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপর পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারিদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, 1 পয়সার বিড়ি কিনে আনি। বিড়ি কিনিয়া আনিয়া সে কৃষ্ণলালকে একটি বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করেছিল ছোকরা একজন ক্যানভাসার। এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ। কি জিনিসের? এই হাত কাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ পাওয়া যায়? মানে কমিশন কেমন? তা ভালোই, খদ্দেরকে হাত কেটে দেখাতে সঙ্গে ছুরি থাকে, এই যে। ছোকরা জামার আস্তিন গুটাইয়া দেখাইল। কবজি হইতে কনুই পর্যন্ত হাতের সমস্ত অংশটা ছুরি দিয়া ফালা ফালা করিয়া চেরা। কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, এ কি, লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে, আবার মলম লাগালে সেরে যায়।
কিরকম আয় করেন? এই ধরুন 24 টাকা কি 35 টাকা মতন মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা বা 35 টাকা! অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের বাতের তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে এ কাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া 7 ক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখালি পৌঁছিতে বেলা 3টে বাজিল। গ্রামে তাহার দুঃসম্পর্কের জ্ঞাতি ছাড়িয়া অন্য কেহ আর আপনজন নাই। নিজের পৈতৃক ভিটা জলাকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই। খড়ের ঘর কতদিন টেকে? আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমার শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল, সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না। কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকেরা কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলিকাতার রাস্তার ভিখারিরাও পর্যন্ত চা খায়। তাহার উপর এই পাড়াগায়ে যেমন জলকাদা তেমনি জঙ্গল। রাতের মশার উৎপাতে নিদ্রা হয় না। এর মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়েছে। না, এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল, এখানে সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চরকতলার ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া উঁকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নাই, অথচ দুপুরের ভাত দুটো মুখে দিতে না দিতেই এদের চোখে ঘুম ঢুলিয়া পড়ে। দিবানিদ্র চলে 4টা পর্যন্ত। তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা। এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া, 4 পয়সার সওদা করিতে 3 ঘণ্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরই আহার ও নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে। তেল খরচ করিয়া আলো জ্বালাইয়া রাখিতে কেহ রাজি নয়। কয়েকবারই যাও, অন্ধকারে বসিয়া 2-1টা কথা বলো, গল্প করো, 1-আধ কলকে তামাক খাও, তারপর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন! অথচ সকলেই বলিবে, দাদা সংসার আর চলে না, বড় কষ্ট। কষ্ট ঘুচাইবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বছর ধরিয়া যার কলকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়াছে, এ ধরনের অলস শ্রমবিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। সকালে উঠিয়াই নিচের তলায় কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে কলে যে আর স্নান করা চলিবে না। নিচের তলায় স্যাঁকড়ার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পূব দিকের ঘরে যে মুটেরা থাকে, সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দিবে। ইহার পরে আসিবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাল ধুইতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। উপরে 3 তলার 3টি মেসের চাকরেরা, সকলেই কর্মব্যস্ত। ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইত শিয়ালদা স্টেশনে। প্রথমেই 7:10 বারাসাত, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9টা কৃষ্ণনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, বাতের তেল, যত প্রকার বাত, ফোলা, শুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্র ব্যবহার। ভদ্রমহোদয়গণ, এই ওষুধটি আজ 30 বৎসর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:55 শান্তিপুর ছাড়িয়া গেলে তবে সকালের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ! কত পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে, সেই জানে খরচ করিতে। ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরও মাসখানেক কোনো রকমে কাটাইল। আর চলে না। এ অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কর্মবৃত্তি অবলম্বন করিয়া এভাবে সে থাকে নাই। বেশিদিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে।
কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি? কোনো উপায় তো দেখাই যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকরি হইবার সম্ভাবনা নাই। তবুও একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়? কিছু যদি না জোটে তবে ওই আহিটোলার ঘাটে সেই হাত কাটা তেলের ক্যানভাসার ছোকরার সঙ্গে দেখা করিয়া, তবে ছুরি দিয়া নিজের হাতটা ফালা ফালা করিয়া কাটা। এ বৃদ্ধ বয়সে ক্যানভাসারের চাকুরির মতো সম্মানের চাকুরি, আরামের চাকুরি আর নাই। কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রয় করা, ওতে মান সম্ভ্রম থাকে না। এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়। চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর 2-1 বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোবার ধারে জমিটা পড়ে আছে কেষ্ট খুঁড়ো, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মানকচু লাগাও ওটাতে, তবু হাটে হাটে কিছু ঘরে আসবে, সামনে শীতকাল নাগাদ। কৃষ্ণলালের হাসি পেল। কলিকাতায় রোজগার যে কি ধরনের, সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তাহার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়ো বেচিয়াও যে সে আয় হওয়া অসম্ভব, এই মূর্খ অর্বাচীনেরা তাহা কি করিয়া বুঝিবে? অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো ভালো করিয়াই বাঁচিবে। ট্রেনে পুরনো ক্যানভাসারদের সঙ্গে দেখা, নবশক্তি ঔষধালয়, কবিরাজ অঙ্গনমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোক সবাই জানে, সবাই খাতির করে। আরে এ যে কেষ্টদা, আজকাল আর দেখি না যে। কেষ্টদা, কোত্থেকে বিয়ে থা করলেন নাকি এ বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা? দেখি না ট্রেনে আর। জমি জমা দেখতে গেছিলে ভায়া? তা দেখবেই তো, থাকলেই দেখে। আমাদের কোনো চুলোতেই কিছু নেই, যা করে এই বিশ্বাস কোম্পানি করে। হিংসা হয় তোমায় দেখে। 200 টাকা বছরে আয়ের সম্পত্তি, বলো কি? তবে তো তুমি, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে এ বিড়ি দেয় ও পানের কৌটো খুলিয়া সামনে ধরে। পুরাতন বন্ধুর দল। ইহাদের ফেলিয়া সে এতকাল ঘুমন্তপুরীতে কাল কাটাইল কি ভাবিয়া? এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর বিয়ে আছে। আর সে কোথাও যাইবে না, কলিকাতাতেই থাকবে। মরিতে হয়তো এইখানেই মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও কিন্তু চাকরি পাওয়া গেল না। বসু মহাশয় ঝাড়া জবাব দিলেন। এখন সুশ্রী চেহারার ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা ঝুলপি, ঘাড় বাহির করিয়া চুল ছাঁটা, লপেটা জুতো পায়, থিয়েটারের রামের মতন গলা, এই সবাই চায়। বয়স হইয়া গেলে মানে উহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরানো মেসেই উঠিয়াছিল, বারান্দাতে আছে। গোলাপীর সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে 2 দিন কাটিল এর মধ্যে। অবশেষে একদিন আহিটোলার ঘাটে গিয়াই হাজির হইল। যদি হাতকাটা তেলওয়ালা সেই ছোকরার সঙ্গে দেখা হইয়া যায়। সে 12:30 স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল। 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরার দেখা পাওয়া গেল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমানায় আসিয়া পৌঁছাইয়াছে, আর চলে না। আচ্ছা, সে ক্যানভাসারি ভুলিয়া যাইতেছে না তো? আজ কতদিন চাকুরি নাই, কতদিন বক্তৃতা দিবার অভ্যাস নাই, চর্চার অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসাররা তাহাকে, কৃষ্ণলালকে ছাড়িয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের ছোট সুটকেসটি হাতে লইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল। চর্চা রাখা দরকার তো বটেই, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কিনা সে একবার দেখিতে চায়। এখনও তাহার যাহা গলা আছে, থিয়েটারে রামের মতো গলাওয়ালা কোনো ছোকরা ক্যানভাসার তাহার সঙ্গে পাল্লা দিবে, সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত শুলানি, হাত বেদনা, পিঠ বেদনা, ভদ্র মহোদয়গণ, এই ওষুধটি আজ 30 বছর ধরিয়া এই লালদিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিল।
বেশ ভিড় জমিয়া গিয়াছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমায় একটা ছোট ফাইল। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ওষুধ নেই। আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার তারা 106C হারাধন পোদ্দার লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের অফিসে আমার নামের এই স্লিপটা নিয়ে যান দয়া করে। টাকায় 4 আনা কমিশন পাবেন। দাঁড়ান, লিখে দিচ্ছি। দিন 5-6 কাটিল। কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা 3টার সময় রোজ সুটকেস হাতে ঝুলাইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়ে দেয়। অফিস ফেরত লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে। এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণলাল চমকিয়া উঠিল। বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিল, শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটিয়া কিছুদূর বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতো দাঁড়াইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আগে আগে একবার চর্চাটা রাখছি, নইলে। বসু মহাশয় বলিলেন, তাই তো বলি, এ কি কাণ্ড! গত 5-6 দিনের মধ্যে অফিসে আপনার নামের স্লিপ নিয়ে বোধহয় 100 থেকে 150 খদ্দের গিয়েছে। এত ওষুধ বিক্রি গত কয় মাসের মধ্যে হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে। আমি তো অবাক। সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তারই মুখে শুনে আমি বলি আজ নিজে গিয়ে ব্যাপারটা দেখি কি। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতো থিয়েটারি রামের গলা কোথায় পাবো, তবু একবার দেখি। বসু মহাশয় বলিলেন, শুনুন, ও সব থাক, আপনি আজই অফিসে আসুন এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্ট করলাম। 60 টাকা মাইনে পাবেন আর কমিশন। শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দিয়ে দেবেন, বুঝলেন না? আসুন, চলুন আমার গাড়িতে। সন্ধেবেলা নবীনকুণ্ডু লেনের খোলর ঘরের সংকীর্ণ ডোয়াকে গোলাপি ক্যানেস্তেরা কাটা তোলা উনুনে আঁচ দিয়া প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে জিনিসগুলো ধরো দেখি, হাত ছিঁড়ে গিয়েছে। শেষ হলো আজকের নিবেদন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী ক্যানভাসার কৃষ্ণলাল। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে সঙ্গে থাকুন ধুলোবালির। আর এই সিরিজ বাই উইকেন্ড টেলসের গল্পের সিরিজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের বলুন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই গল্প তুলে ধরার।